বায়ুমণ্ডলের প্রথম 12 কিলোমিটার অবধি কি থাকে? কোন স্তর? ট্রোপোস্ফিয়ার। তারপরে ট্রোপোপজ 3 কিলোমিটার একটা ব্রেক, ঠিক আছে। ট্রোপোস্ফিয়ার আসছে কোথা থেকে? শব্দটা ট্রোপোস মানে হলো চেঞ্জ হওয়া, বদলানো। কি বদলায়? আবহাওয়া বদলায়, বুঝতে পারলে? আবহাওয়া বদলায়। তারপরে একটা ব্রেকের ঠিক উপরে আবার শুরু হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানের একটা লেয়ার, যেখানে ট্রোপোপজের শেষটা এই 15 কিমি থেকে কতটা? অ্যারাউন্ড 30 কিমি অব্দি ওজোন গ্যাসের যে স্তরটা থাকে, এই জন্য একে কি বলা হয়? ওজোনোস্ফিয়ার বলে। তারপরে তারপরে একটু হালকা করে ডেন্সার হলো, ঠিক আছে। এবার হালকা ডেন্সে ওজোন গ্যাস এখানেও আছে, ঠিক আছে, হালকা ডেন্স। আচ্ছা, ডেন্স মানে ঘন। এবার স্ট্র্যাটোস্ফিয়ার শেষ, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোপজ, কি আসলো? স্ট্র্যাটোপজ। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে আসলো স্ট্র্যাটোপজে এসে আস্তে আস্তে টেম্পারেচারটা কোথায় পৌঁছে গেল? -6 থেকে +6 এর মধ্যে, যে কোনো টেম্পারেচার হতে পারে। -6 থেকে -6 ডিগ্রি কি সেলসিয়াস, -6 ডিগ্রি সেলসিয়াস থেকে কত? +6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কোনখানে 0 হতে পারে। আচ্ছা, এবার স্ট্র্যাটোপজে এসে থামলো। প্রথমে টেম্পারেচার কমেছে, তারপরে বাড়া শুরু করেছে, কমতে কমতে এখানে তো -55 এ আসছিল, -55 থেকে -65 এর মধ্যে থাকে টেম্পারেচার, মানে ট্রোপোস্ফিয়ারের এন্ডে, ঠিক আছে। এগুলো কোনোটাও নাম্বারগুলো যেগুলো সব ভেরিয়েবল, মানে চেঞ্জ হবে, যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে। তো এর মধ্যেই আর কি ট্রোপোস্ফিয়ারের শেষটায় গিয়ে পৌঁছতে টেম্পারেচার কত? -55 থেকে 60। এরপরে বাড়া শুরু হলো টেম্পারেচার। ট্রোপোস্ফিয়ারে কমবে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়তে বাড়তে কততে পৌঁছলো? -6 থেকে কোথাও 0, কোথাও +6, এরকম থেকে 6 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই হবে স্ট্র্যাটোপজে আর কি। স্ট্র্যাটোপজে গিয়ে আবার পজ, টেম্পারেচার স্টপ। তারপরে কি শুরু হলো? মেসোস্ফিয়ারে প্রথমে কমলো টেম্পারেচার, তারপরে এটা কি বাড়লো, তারপরে কি হবে? আবার কমবে। এবার মেসোস্ফিয়ারের যত উচ্চতা বাড়বে, টেম্পারেচার কমতে কমতে এতটা কমবে, এজন্য এটা সর্বনিম্ন টেম্পারেচার, বায়ুমণ্ডলের সর্বনিম্ন টেম্পারেচারে পৌঁছে যায়, ঠিক আছে। তো এখানে টেম্পারেচার -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় কমতে কমতে, বুঝতে পারলে ব্যাপারটা? -100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। তো এই জন্য বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় দেখা যায়? কোন স্তরে? মেসোস্ফিয়ারে। কোন স্ফিয়ারে? মেসোস্ফিয়ার, মাঝখানের যে স্তরটাকে মেসোস্ফিয়ার। তারপরে আসলো কি? থার্মোস্ফিয়ার। এবার মেসোস্ফিয়ারটা কত দূর অব্দি আছে দেখো, (45 কিমি থেকে 85 অব্দি। প্রথমে 12 কিমি অব্দি ট্রোপো, তারপরে পস একটা 15 কিমিতে গিয়ে পস 15 থেকে 45 কিমি অব্দি স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে 45 থেকে 85 কিমি অব্দি কি? মেসোস্ফিয়ার। এটা কি? মেসোস্ফিয়ার। এবার মেসোস্ফিয়ারে কি টেম্পারেচারে কমতে কমতে কত হতে পৌঁছায়? -100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, -100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবার গ্যাসগুলো কি কি থাকে? মেইনলি সব যা গ্যাস বায়ুমণ্ডলে, যা গ্যাসের 80% সব ট্রোপোস্ফিয়ারে। তারপরে একটা ওজোন গ্যাসের স্তর, ঠিক আছে। ওজোন গ্যাসের পরিমাণ খুব বেশি না, কিন্তু ওখানে সব থেকে বেশি আছে, যেটা আমাদেরকে প্রোটেক্ট করতেছে কি থেকে? সূর্যালোক থেকে, ঠিক আছে। এবার স্ট্র্যাটোস্ফিয়ার শেষ, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারের টেম্পারেচার কমতে কমতে -100 ডিগ্রি সেলসিয়াস। ওখানে গাছগুলো আস্তে আস্তে শুরু হবে আয়নিত হওয়া। এরপরে আসবে থার্মোস্ফিয়ার, এরপরে টেম্পারেচার বাড়া শুরু হবে, আবার কমবে বাড়বে। লাস্টের যেটা স্তর আছে, এরপরে আসবে হলো এক্সোস্ফিয়ার, ওটাতে আরো বাড়বে,
বাড়বে কমবে কোনো ঠিক নেই। ওটা আসলে পৃথিবীর আউটার লেয়ার। ওটাতে যে গ্যাসগুলো আছে, হিলিয়াম, নিয়ন, হ্যাঁ, হাইড্রোজেন, আয়নিত অবস্থায় থাকে কোনগুলো, প্রোটন ইলেকট্রন ভেসে বেড়ায় এরকম অবস্থা। ঠিক আছে, অনেকটা হাইটে। এবার এরপরে 85 থেকে 45 থেকে 48 কিমি অবধি থাকবে কি মেসোস্ফিয়ার, শেষ। এরপরে আসবে তোমাদের আসছে না, এরপর আসবে থার্মোস্ফিয়ার। র্যাম এক্সপ্যান্ড করা হয়েছিল, আসছে না। আচ্ছা, এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। এরপরে আসলো কি থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি টেম্পারেচার বাড়বে, এখানে -100°C। বাড়তে 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 কতটা বাড়বে, 1000, 1500, 1200°C অব্দি পৌঁছে যায়। সব পুরো ছাই হয়ে যাবে এখানে যা কিছু আছে 1200°তে। তো এটা হলো থার্মোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারে গিয়ে কি তোমরা পোড়া যাবে, ছাই হয়ে যাবে? এখান থেকে একটা কাঠ নিয়ে গেল থার্মোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ার কি ছাই হয়ে যাবে পুরো পুরো? 1200°C আছে, পুড়বে না, ও অমন করে পুড়বে না। টেম্পারেচারটা যে বাড়ে, টেম্পারেচারটা পরে একটা জিনিস শিখবে তোমরা, কাইনেটিক এনার্জি, গতি শক্তির উপরে ডিপেন্ড করে। কাইনেটিক এনার্জি, টেম্পারেচার আমরা যা দেখি পুরোটাই, আমরা যা শক্তি দেখি তাই ভর, যা ভর দেখি তাই শক্তি, পরে এগুলো বুঝতে পারবে। তো না হলে রকেট কিভাবে যাবে, অন্য স্যাটেলাইট গুলো কিভাবে আছে, বছরের পর বছর ধরে স্যাটেলাইট কোথায় আছে, কিভাবে আছে, থার্মোস্ফিয়ারে। তো এবার মেসোস্ফিয়ার, টেম্পারেচার কমতে কমতে -100°C পৌঁছে গেল। তারপরে আবার বাড়া শুরু হলো। তোমরা এত কিছু জানতে হবে না, তোমরা বেসিক যেগুলো জিনিস জানা দরকার, তোমরা যদি পরে ফিজিক্স নিয়ে এগোতে চাও পড়ো। থার্মোস্ফিয়ার একটা গন্ডগোল আছে, 12 কিমি অব্দি ট্রোপোস্ফিয়ার, 45 কিমি অব্দি কি স্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে 85 কিমি অব্দি মেসোস্ফিয়ার। 85 থেকে পরবর্তী 500 কিমি অব্দি, অনেক বইয়ে দেখা থাকবে 600, তোমরা কনফিউজ হয়েও না, যে কোনো কিছু হতে পারে, মানে খুব বেশি হেরফের হবে না। এমন হবে না যে থার্মোস্ফিয়ার 12 কিলোমিটারে, এটা কখনোই হবে না, যেটা এখানে ভুল করে প্রিন্টে একটু ভুল হয়েছে। 12 কিমি থেকে 50 কিমি হবে না, এটা হবে 85 কিমি থেকে অ্যারাউন্ড 85 কিমি থেকে 500 কিমি অব্দি কি থাকবে, থার্মোস্ফিয়ার থাকবে। এখানে থার্মোস্ফিয়ারের শেষ অব্দি পৌঁছতে পৌঁছতে টেম্পারেচার বেড়ে গিয়ে কত ডিগ্রি সেলসিয়াসে আসে, 1200° পর্যন্ত হয়। ঠিক আছে, এখানে বাতাস প্রায় নেই। বাতাস না হলে, বাতাস যদি না থাকে, সূর্য থেকে কোনো আলো আসলে রিফ্লেক্ট করবে, তারপরে তো আমরা চোখে দেখবো। সূর্য আসবে, কোনো পদার্থে পড়বে, চলে যাবে, ওই পদার্থটাকে আমরা দেখতে পারবো, তারপরে দেখতে পারবো। আলো রিফ্লেক্ট নেই, আলোর কোনো রিফ্লেকশন নেই, তাহলে আকাশটা কি হবে, অন্ধকার হবে, কালো হয় ওই জন্যই। হ্যাঁ, তারপরে এই থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, আয়নে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এই অংশকে বলা হয়, ওই জন্য এই স্তরকে কি বলা হয়, আয়নোস্ফিয়ার। ঠিক আছে, আয়নোস্ফিয়ার। আর এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, ভূপৃষ্ঠে চলে আসে, বেতার যোগাযোগে সাহায্য করে। এখানেই মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, শুনেছো নামটা, ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এখানেই আছে। এই অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়। মেরুজ্যোতিটা কি আসলে কি বলো, এখানে এই যে আয়নিত অবস্থায় যে গ্যাসগুলো আছে, গ্যাসের অণুগুলো কি অবস্থায় থাকে, আয়নিত। দেখা গেল হাইড্রোজেন প্লাস এখানে আছে, বাকি যেগুলো আছে এগুলো কি করে, পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে, বায়ুমণ্ডলের বাইরে আছে কি ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার কি করছে, সূর্য থেকে আলো আসছে, সূর্য থেকে আলোর সাথে সাথে আরো কত কিছু আসছে। একটা থাকে হলো সূর্যের বাতাসে, একটা থাকে ওটাকে বলে হলো মনে পড়ছে না এক্স্যাক্টলি, সোলার স্টর্ম, শুনেছো? সূর্য যেটা আছে সূর্যের পিঠের মধ্যে, বা সূর্যের, এটা ভূপৃষ্ঠ যেমন বলে, আসলে এটা কি পৃথিবীর পিঠ,
তো সূর্য বৃষ্টির মধ্যে কি হয়, সূর্যের গায়ের থেকে প্রচুর পরিমাণে সবসময় বিস্ফোরণ হতে থাকে, ঠিক আছে। তো এটার যে ঢেউটা আসে, তরঙ্গটা যেটা আছে, ওটা যদি ডিরেক্টলি আসে পুরো পৃথিবীর ছাই হয়ে যাবে। পৃথিবীর চারদিকে একটা থাকে ম্যাগনেটের স্তর থাকে, ম্যাগনেটিক স্তর থাকে, সেখানে সেটা কি করে, ওটাকে রিফ্লেক্ট করে এবার দিয়ে বের করে দেয়। তার মানে ধরো এটা সূর্য, ক্লিয়ার করে বোর্ডটা, সূর্য ধরো, ঠিক আছে, সূর্য, সূর্য থেকে এই চারদিকে একটা জায়গা আছে ম্যাগনেটোস্ফিয়ার, এটা কোনো স্ফিয়ারের মধ্যে পড়ে না, ঠিক আছে, এই আমাদের পাঁচটা স্তর বললাম এটার মধ্যে পড়ে না, এটা বাইরের স্তর একটা। এখান থেকে সূর্য থেকে যখন আলোটা আসবে, সরি সোলার স্টর্ম যখন আসবে বা সোলার ওয়াইন্ড আসবে, সেটাকে ওটা কি করে, ম্যাগনেটোস্ফিয়ার ঢাকা দিয়ে রাখে, যাতে যখন আসে আর কি, সূর্য থেকে যখন আসবে একটু এর উপর দিয়ে চলে যাবে বিক্রি করে, আসার সময় এটা এভাবে চলে যায়, বুঝতে পারলো ব্যাপারটা। এটা যদি সূর্য হয়, এটা যদি এখানে আসলে জায়গার খুব ঘাটতি হচ্ছে, তারা একটা পরে দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, পরে আলোচনা করা যাবে, অনেক বইয়ে দেওয়া থাকবে ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে, ঘাবড়াবে না, ওটা আসলে অ্যাটমসফিয়ারের মধ্যে পড়ে না, ঠিক আছে। এটা ম্যাগনেটিক একটা ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডটা কি করে, সূর্য থেকে আসা যে সোলার স্টর্ম আছে, সোলার ওয়াইন্ড আছে, সেটাকে পৃথিবীতে অ্যাটাক করতে দেয় না, বাইরে ছড়িয়ে দেয়, ঠিক আছে, এটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, এবার থার্মোস্ফিয়ারে গিয়ে টেম্পারেচার বাড়া শুরু হলো, এক্সোস্ফিয়ারে আবার টেম্পারেচার বাড়বে কমবে, এরকম কমবে বলতে কি জিরোতে আসবে না, বা এরকম 800 900 1000 1200 1300 এর থেকে অনেক বেশি হয় টেম্পারেচার, কোথাও 1000 হতে পারে, ঠিক আছে, এক্সোস্ফিয়ারও। কিন্তু আমরা যখন টেম্পারেচারের, যখন আমরা বলবো যে পৃথিবীর সব থেকে এর থেকে বেশি হওয়ার পরেও আমরা সব থেকে বেশি উষ্ণ স্তর কোনটাকে বলবো, থার্মোস্ফিয়ারকেই বলবো, কারণ এটা পৃথিবীর, এক্সোস্ফিয়ারটা আসলে কি পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে একদম শেষ মহাকাশ, ঠিক আছে। এরপরে এক্সোস্ফিয়ার, এবার 500 কিমি থেকে বা 600 কিমি থেকে, এটা কোন বই দেখবে 600 কিমি দেওয়া আছে, ঠিক আছে, অ্যারাউন্ড 500 কিমি থেকে 600 কিমি থেকে বাইরের দিকে যে স্তরটা থাকে 1000 কিমি অব্দি দেওয়া আছে, কোথাওখানে দেওয়া থাকবে 1200 অব্দি, তো ওখানে বিস্তৃত যে স্তরটা থাকে এটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট এখানে আছে, বেশিরভাগ স্যাটেলাইট এখানে পাঠানো হয়। আর এই স্তরে উষ্ণতা আর চাপ দুটোই কমে যায়, চাপ কমা স্বাভাবিক জিনিস, বাতাসই নেই তো চাপ থাকবে কিভাবে। এই স্তরে হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস থাকে, বেশিরভাগই থাকে আয়নিত অবস্থায়, এটুকু মাথায় রাখবে, আয়নিত অবস্থায়। এটা হলো ট্রোপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারটা দেখো এখানে কোনো ইসে দেওয়া নেই, বাউন্ডারি দেওয়া নেই এখানে, এটাই আসলে মহাকাশে বিলীন হয়ে গেছে, ঠিক আছে। এক্সোস্ফিয়ারের পরে আসে ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটিক একটা ফিল্ড থাকে, ঠিক আছে, এটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। স্ফিয়ারের মধ্যে স্ফিয়ার গুলো একটু আলোচনা করি আমরা, বলতে ট্রোপোস্ফিয়ারকে বলা হয়, কি বলা হয়, অশান্ত মণ্ডল, কি বলা হয়, অশান্ত মণ্ডল। এবার ট্রোপোস্ফিয়ারে অশান্ত মণ্ডল বলার কারণ, ঝড় বৃষ্টি সব হয়। হ্যাঁ, ঝড় বৃষ্টি কেন হয়, বায়ু তো ওখানেও আছে, জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকে, যার জন্য ঝড় বৃষ্টিপাত হয়। ধূলিকণাও থাকে, এরোসল থাকে, তো এই জন্য বৃষ্টিপাত হয়, ঝড় হয়, তুফান হয়, এই জন্য এটাকে বলা হয় কি ট্রোপোস্ফিয়ার, অশান্ত মণ্ডল। টেম্পারেচার এখানে প্রত্যেক কিলোমিটারে কত করে কমে, 6.5 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার প্রত্যেক কিলোমিটারে কমে। তারপরে আসে ট্রোপোপস, ট্রোপোপস থেকে পরের স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, টেম্পারেচার প্রত্যেক কিলোমিটার হিসেবে বাড়ে না, কিন্তু বাড়তে থাকে। ট্রোপোস্ফিয়ারটা 12 কিলোমিটার, 12 থেকে এপাশে 15 13 14 15 কিলোমিটার অব্দি কি ট্রোপোপস, 15 কিলোমিটারের উপর থেকে আবার কোথায় 45 কিমি অব্দি কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারে যখন আসলো, স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথমে যে পোর্শনটা আছে 15 কিমি থেকে 30 কিমি, আছে তো 45 কিমি অব্দি, 15 থেকে 30 কিমি অব্দি যে জায়গাটা আছে সেখানে প্রচুর পরিমাণে ঘন অবস্থায় কি থাকে, ওজোন গ্যাস থাকে, কি থাকে, ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাসের একটা বড় স্তর থাকে,
স্তরটা আমাদের কি করে, সূর্যালোকের অতিবেগুনি রশ্মি এবং বিভিন্ন কসমিক রে থেকে বাঁচায়। ঠিক আছে, তো এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়, ওজোন স্তর থাকার জন্য ওজোনোস্ফিয়ার। তারপরে ওজোনোস্ফিয়ার শেষ, ওজোনোস্ফিয়ার 45 কিমিতে গিয়ে শেষ হলো, টেম্পারেচার বাড়তে বাড়তে, এখানে তো -55-তে পৌঁছেছিল, তারপরে এখানে আসলো কমতে বাড়তে বাড়তে 0 থেকে 6, ঠিক আছে, মাইনাসও থাকতে পারে 1 2 3 4 5। এবার টেম্পারেচার বাড়লো, প্রথমে কমবে, তারপরে বাড়বে, তারপরে আবার, তারপরেটাও বাড়বে। এবার স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন ওজোনোস্ফিয়ার বলে সেটা প্রশ্ন আসতে পারে, সোজা একটা কোশ্চেন, সোজা উত্তর। স্ট্র্যাটোস্ফিয়ারে পরে আসলো স্ট্র্যাটোপস, পস হয়ে গেল সব, 2-3 কিলোমিটার 4 কিলোমিটার অব্দি একটা লেয়ার থাকে যেটাতে কোনো কিছু চেঞ্জেস হবে না, যেটা স্থির থাকবে, যা আছে তাই থাকবে। তারপরে কি আসবে, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার থেকে কি হবে, কমা শুরু হবে, আবার কমা শুরু হবে, কমলো, বাড়লো, আবার কমবে। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? আচ্ছা, কমলো, বাড়লো, আবার কমবে, কমতে 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 -100°C কাছাকাছি পৌঁছে যাবে, মাইনাস, অনেকটা ঠান্ডা। তারপরে এটা 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 কত দূরে, 85 কিমি অব্দি। কত কিমি অব্দি? 85, পৃথিবী পৃষ্ঠ থেকে 85 কিমি। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে 85 কিমি অব্দি। 85 এর পরে আবার কি আসলো, মেসোপস। মেসোপসের পরে থার্মোস্ফিয়ার বাড়া শুরু হবে। এই স্তরে কি গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে, এজন্য একে কি বলা হয়, আয়নোস্ফিয়ার। বোঝা গেছে, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে মানে তোমার হলো থার্মোস্ফিয়ারে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। এখানে কি কি থাকে আমরা একটু আগে জানলাম, কি কি থাকে, কয়েকটা জিনিস থাকে বলছিলাম কিন্তু। হ্যাঁ, ও তো থাকে, মানে কি কি পার্টিকেল থাকে, বিষয়বস্তু কি কি থাকে একটু আগে বললাম, মনে হয় দেওয়া ছিল তো। এখান থেকে শুরু হয় কৃত্রিম উপগ্রহ রাখা। কি কৃত্রিম উপগ্রহ? ঠিক আছে, দেখো আরেকবার দেখো এখানে, সরি কৃত্রিম উপগ্রহ বলেছি, মহাকাশ স্টেশন। কি মহাকাশ স্টেশন? প্রথম কথা, আয়নিত অবস্থায় থাকে, একটা পয়েন্ট। গ্যাস কোথায় আয়নিত, এসব থেকে এমসিকিউ শর্ট টাইপ এসে কোশ্চেন। তোমাকে বলবে না যে থার্মোস্ফিয়ার কি বিবৃত করো, খুব রেয়ার আসতে পারে, খুব রেয়ার আসাটা। বলবে যে গ্যাসের আয়নগুলি কোথায় আয়নিত অবস্থায় থাকে, চারটা অপশন দিল, প্রথম চারটা অপশন দিল, কোথায়, থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ারে এক করে দেবে না কিন্তু, ঠিক আছে, আসলেও তোমরা থার্মোস্ফিয়ারকে চয়েসে রাখবে, বুঝতে পারলে? এরপরে এখানে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে চলে আসে, থার্মোস্ফিয়ার থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে চলে আসে, যার জন্য কি বেতার যোগাযোগ সম্ভব হয়। এখান থেকে আকাশের রং কালো হওয়া শুরু হয়। কালো, কালো আসলে কোনো রঙই না, যেখানে কোনো রং নেই সেটাই কালো। রং আসবে কোত্থেকে? প্রতিফলিত যদি আলো না হয় রং আসবে? আসবে না। তো ওখানে কিছুই নেই, গ্যাস আয়নিত অবস্থায় আছে, ওখান থেকে শুরু হয়ে গেল ডার্ক স্কাই। ঠিক আছে, এরপরে হলো মহাকাশ স্টেশন। এখানে মহাকাশ স্টেশন থাকে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এখানে মেবি 800 থেকে 900 কিলোমিটারের মধ্যে আছে। সরি তোমার স্যাটেলাইট যেগুলো আছে ওটা 800-900 কিলোমিটার অব্দি আছে এক্সোস্ফিয়ারে। আর থার্মোস্ফিয়ারে থাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস, এখানে থাকে। ভারতও চেষ্টা করতেছে একটা স্পেস স্টেশন খোলার নিজস্ব। আচ্ছা, তো এটুকু জেনে রাখো, এটুকুই সাফিসিয়েন্ট। তারপরে এক্সোস্ফিয়ার 500 থেকে বা 600 থেকে 1000 বা 1200 কিমি অব্দি এক্সোস্ফিয়ার থাকে। এক্সোস্ফিয়ারে
হিলিয়াম হাইড্রোজেন গ্যাসগুলো থাকে, বেশিরভাগই আয়নিত অবস্থায় থাকে, বা গ্যাস প্রায় থাকে না বললেই চলে। ঠিক আছে, বায়ুর চাপ খুবই কম। তোমাকে যদি এই যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি কি বলে তোমার এক্সোস্ফিয়ারে নিয়ে যাওয়া হয়, তোমার নাম কি? জয়কে এখানে পাঠানো হলো। ঠিক আছে, হবে এটা কি বলতো? আমরা কি জানি বায়ু গ্যাস, গ্যাস কি চাপ মানে কোন দিক থেকে কোন দিকে যায়? বায়ু একটা গ্যাস যদি সরি যেখানে বেশি চাপ সেখান থেকে কম চাপের দিকে যায়, না চাপ যেখানে কম সেখান থেকে বেশির দিকে যায়? বেশির থেকে কমে যায়। তাহলে চাপ কোথায় বেশি আছে? ও শরীরের ভিতরে গ্যাসের চাপ বেশি আছে। শরীরটা কি হবে? হয়তো একটা হাতও খুঁজে পাওয়া গেল না ওর। আচ্ছা, জোকস অ্যাপার্ট, এবার এখানে বেশিরভাগ জিনিস এরকম হয়ে যাবে, তো ভিতরের গ্যাসটা সব ফেটে বুম হয়ে যাবে। কি হবে? যেখানে চাপ বেশি আছে সেখান থেকে বাইরের দিকে ছড়িয়ে যাবে। যেখানে যেহেতু এখানে গ্যাস কম, গ্যাসের চাপ নাই বললেই চলে, ওই যে স্যুটটা যেটা পরে ওটা ওটা ওটার ভিতরে বায়ু দিয়ে রাখে, পৃথিবীর সমান ইকুয়াল রাখার চেষ্টা করে। ঠিক আছে, যদিও একদম ইকুয়াল সম্ভব না হবে। আরো কি কি করে? তবুও প্রেসার পড়ে ওর মধ্যে, এত হেভি স্যুট পরার পরেও প্রেসার পড়ে। আরো কি করে তোমার হলো যে হেলমেটটা যেটা থাকে, অক্সিজেন তো থাকবেই ওখানে, তো অক্সিজেন নেওয়ার কোনো প্রশ্নই নেই। তা বাদে সূর্য থেকে যে আলোটা আসছে ওটার উপরে সোনার গোল্ড প্লেটিং থাকে, হালকা প্লেটিং, যার জন্য চোখটা যাতে খারাপ না হয়। ওই যে জায়গাটায় কোনো অ্যাটমসফিয়ার নাই বায়ুর, যেখানে কোনো ওজোন গ্যাস নাই, ওজোন গ্যাসের স্তর নাই, ওখানে তোমার ডিরেক্টলি সূর্যের আলোটা চোখে পড়ছে, তো চোখ শেষ, টেম্পারেচারও নিতে পারবে না। তো এইরকম অনেক কিছু ব্যবস্থা থাকে। তো এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট গুলো থাকে। তো এইটুকু মাথায় রাখো, গোলমাল করো না। থার্মোস্ফিয়ারে থাকে কি? মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন। এক্সোস্ফিয়ারে থাকে কি? স্যাটেলাইট, যেটা পৃথিবীর চারদিকে ঘুরবে। এক্সোস্ফিয়ারের পরে তো এই কটা স্তর দেওয়া আছে তোমাদের। প্রথমে হলো ট্রোপোস্ফিয়ার, তারপরে হলো স্ট্র্যাটোস্ফিয়ার। একটা জিনিস এড়িয়ে গেছি, একটা জিনিস তোমাদের মিস আউট হয়ে গেছে। জিনিসটা কি? দেখো, প্লেন যেগুলো চলাচল করে, ঠিক আছে, প্লেন যেগুলো চলাচল করে কোন স্তর দিকে পড়ে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে। কিসে দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে। স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কেন চলে? ট্রোপোস্ফিয়ার দিয়ে চলতে পারতো। এখানে ঝড় বৃষ্টি তো একটা জিনিসই, আর একটা হলো ফুয়েল বাঁচানোর জন্য। ফুয়েল এখানে কারণটা কি দেখো, এখান দিয়ে যাবে, এখানে বাতাসটা কি বেশি ঘন? আমরা জানি ট্রোপোস্ফিয়ারে বেশি ঘন। এবার যখন ও যাবে অনেক বাধা পড়বে, বাতাস বেশি লাগবে গায়ে, যার জন্য ওর মাইলেজও কমে যাবে ফ্লাইটের। যার জন্য কি করে? এটাকে অ্যাভয়েড করা। তা বাদেও পাখিটাকে তো উড়বেই, পাখি উড়বে। পাখির যে পাখি এসে প্লেনের কয়টা ভালনারেবল পয়েন্ট থাকে, খুবই ভালনারেবল। তো ওখানে যদি লাগে তো প্লেনটাই ক্র্যাশ হওয়ার চান্স থাকে। পাখিকে অ্যাভয়েড করা, ঝড় বৃষ্টি অ্যাভয়েড করা, ফুয়েল বাঁচানো। তারপরে কি হবে? তোমার আরো অনেক কিছু থাকে, যার জন্য ওরা কি করে? ওটাকে অ্যাভয়েড করে পরের স্তরে চলে যায়। এবার স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওরা কি ছাড়ে? নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেনের যে অক্সাইড গুলো ছাড়ে সেগুলো ছাড়ে, যার জন্য ওজোন গ্যাস ভেঙে যায়, যেটা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। বুঝতে পারলে? তা বাদে আমরা যে পুরোনো যেগুলো, এখনকার রেফ্রিজারেটরে খুবই কম পরিমাণে সিএফসি থাকে, বা নেই বললেই চলে, কোনোগুলোতে থাকে না, খুবই অ্যাডভান্স যেগুলো। বাকি যেগুলো আছে পুরোনো, ওই পুরোনো টেকনোলজিতে কি থাকে? প্রচুর পরিমাণে সিএফসি থাকে।
সিএফসির মধ্যে ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসির ফুল ফর্ম কি? ক্লোরো, তিনটা জিনিস আছে এখানে, ক্লোরিন, ফ্লুরিন, কার্বন। হ্যাঁ, এই সিএফসি গিয়ে আবার ওজোন গ্যাস ভাঙে। তো আলটিমেটলি গিয়ে কি হয়, ওজোন ভাঙতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে ওজোন গ্যাস একদমই লেস ডেন্সের, ওজোন গ্যাসই নাই প্রায়। ওই দিক দিয়ে কি হবে, সূর্যালোক তো এবার ভিতরে ঢুকে পড়বে, যার জন্য ওই সিচুয়েশনটাকে বলা হয় ওজোন গহ্বর। ঠিক আছে, ওজোন গহ্বর বা ওজোন হোল। আসলে এটা মানে এমন না যে একটা গর্ত হয়ে আছে, আসলে ওজনের ঘনত্ব কমে গেছে আমাদের দোষে। এবার আমরা ভুল করছি, আমাদের ভুলের ভুক্তভোগী হচ্ছে কারা? কোন জিনিসটা? আন্টার্কটিকার যে জীবগুলো আছে, ওখানে ওজোন গহ্বর তৈরি হয়ে গেছে। আমরা এখানে ভুল করতেছি, ওখানে ওজোন গহ্বর তৈরি হয়েছে। এবার ওখান দিয়ে সমানে হ্যাঁ আল্ট্রাভায়োলেট রশ্মি আসা শুরু হয়েছে, যার জন্য ওর পরিবেশই খারাপ হয়ে যাচ্ছে, বরফ বলছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। তো এটা হলো ভাবার বিষয়। ঠিক আছে, তাহলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সর্বনিম্ন স্তর হলো ট্রোপোস্ফিয়ার, সর্বোচ্চ স্তর হলো এক্সোস্ফিয়ার। আচ্ছা তুমি বলো তো, মেসোস্ফিয়ারে কি হয়? উষ্ণতার উচ্চতার সাথে সাথে উষ্ণতার কিরকম পরিবর্তন হয়? উষ্ণতম স্তর কোনটি? থার্মোস্ফিয়ার। প্লেন কোন দিক দিয়ে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে, তো এখানে ঝড় বৃষ্টি হয় না? হয় না, এই জন্য এটাকে কি বলা হয়? শান্তমণ্ডল। ঠিক আছে, এটাই কারণ, ঝড় বৃষ্টি হয় না তাই শান্তমণ্ডল বলে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে। এবার ব্যাপারটা হলো, অনেকগুলো প্লেন আছে, ছোট ছোট প্লেন গুলো প্রাইভেট প্লেন, এটা ওটা, এগুলো কিন্তু অত দূর অব্দি যেতেই পারে না, ওদের ইঞ্জিনের পাওয়ার অতটা নেই। ঠিক আছে, ওরা কি করে? ওরা ট্রোপোস্ফিয়ার দিয়ে চলে যায়। বুঝতে গেলে ব্যাপারটা? যেগুলো ছোট প্লেন আছে, ট্রোপোস্ফিয়ার 12 কিলোমিটার উপর দিয়ে, ওদের অত কিছু প্রসাধনী নেই যে অত উঁচু দিয়ে চলতে পারবে, ওদের ডিজাইনটা ওভাবে তৈরি না, ইঞ্জিনও ওভাবে তৈরি না। ঠিক আছে, ওটা লো লেভেল দিয়ে চলে, ওটা ট্রোপোস্ফিয়ারের মধ্যেই চলাফেরা করে। বেশিরভাগ প্লেন যেগুলো তোমার বিজনেসের জন্য, বিজনেস বলতে ওই যে সেনাবাহিনী হোক, এখান থেকে আজকে আফগানিস্তানে হোক, পাকিস্তানে হোক, বাংলাদেশে হোক, চায়নাতে হোক, কোনো মাল পাঠাতে গেলেও লোকের যাওয়া আসার জন্য যেগুলো আছে, কমার্শিয়াল প্লেন আছে যেগুলো, সেগুলো কি দিয়ে চলে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে। কোন স্তর দিয়ে প্লেন চলাফেরা করে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। ঠিক আছে, সব থেকে কম টেম্পারেচার কোথায় থাকে? সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? কোন স্তরে? মেসোস্ফিয়ারে। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমে? 6.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখান থেকে এরকম শর্ট কোশ্চেনই আসবে। আচ্ছা, আচ্ছা এখানে কোনো কিছু ডাউট আছে কারো? আচ্ছা দেখো, এখানে নাইট্রোজেন, বায়ুমণ্ডলে যতটুকু গ্যাসের মধ্যে 98%, 78% নাইট্রোজেন, এই জন্য একে 21ই বলে দেয় সরাসরি। 20.98% কি? অক্সিজেন। আর্গন গ্যাস আছে কত? 0.93%, অক্সিজেন 0.035%, বাকিটা ওজোন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, জলীয় বাষ্প, ধূলিকণা সবকিছু মিলে। ঠিক আছে, এটা খুবই পরিমাণে কম। পৃথিবীর হয়তো 5 কিলোমিটার যদি, এখান থেকে যদি 5 কিলোমিটার যদি ডিপ করি, পৃথিবীটাকে যদি খনন করা হয়, এইখানে যতটুকু মাটি আছে, এই 1000 কিমি অব্দি অতগুলো গ্যাসগুলোকে একখানে করলেও এতটুকু মাটি হবে না। 1 কিলোমিটারে যদি ডিপ করা, বুঝতে পারলে? এতটা বেশি পৃথিবীতে, এত বেশি পরিমাণে পৃথিবীতে আছে, বায়ুমণ্ডলে বাকিটা ঘুরে বেড়াচ্ছে। এবার ওইটুকু তাই কতটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখো, ওই এতটুকু কম, 0.08%, 0.000, 4টা 0 কি 5টা 0.8%, এতটুকু পার্সেন্ট। ঠিক আছে, ওই গ্যাসটাই আমাদের কতটুকু ডেইলি লাইফে, কত কিছু, আমাদের শীতে আমাদের পোশাক পরতে হচ্ছে কি, ওইটুকুই কতটা ম্যাটার করে। ঠিক আছে, বায়ুমণ্ডল
ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো, কোনো কিছু ভুলে যেও না, বাড়িতে গিয়ে আবার ভালো করে রিভাইজ দিও, ঠিক আছে? তারপরে দেখো ট্রোপোস্ফিয়ারে, এরপরে আমরা জানবো পরিচলন স্রোত সম্পর্কে। এটুকু পর্যন্ত করার কোনো সমস্যা? ঠিক আছে, এরপরে আসলো আমাদের পরিচলন স্রোত, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলে দিও। হ্যাঁ, দেখো একটা জিনিস দেখো, এখানে দেওয়া আছে, যাই হোক, প্রথমে কি হয়, উষ্ণতা কমে, তারপরে 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 বাড়তে থাকবে, বুঝতে পারছেন? এবার চাপ কিন্তু যত কমবে, যত উপরে যাবে, চাপ কিন্তু বাড়বে না, কোথাও বাড়া কমা হবে না। কেন হবে না বলতো? বাতাসই হালকা হবে, যার জন্য চাপ কমতে থাকবে যতটা উপরে যাবে। এখানে মেইনলি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো কোথায় থাকে? ট্রোপোস্ফিয়ারে। ওজোন গ্যাসের লেয়ারটা কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে মেসোস্ফিয়ারে সর্বনিম্ন টেম্পারেচার, প্লাস কি হয়, গ্যাসগুলো শেষের দিকে আয়নিত হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে? আর নাইট্রোজেন, কিছু পরিমাণে নাইট্রোজেন, অক্সিজেন এসব গ্যাস পাওয়া যায়। সবার শেষের স্তর, সরি, এরপরে আসে কি থার্মোস্ফিয়ার। টেম্পারেচার বাড়া শুরু হয়, বাড়তে বাড়তে 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তিনবার রিপিট করলাম জিনিসটা। এখানে গিয়ে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে? তারপরে লাস্টে আসলো আমাদের এক্সোস্ফিয়ার। এখান থেকে শেষ আমাদের মহাকাশ পড়ে, আর কিচ্ছু নেই বাকি। আচ্ছা, এক্সোস্ফিয়ার, স্পেস স্টেশন কোথায় আছে? আগে থাকে স্পেস স্টেশন, এইটুকু মাথায় রাখবা, আগে স্পেস স্টেশন, তার উপরে স্যাটেলাইট, থার্মোস্ফিয়ারে, আর স্যাটেলাইট থাকে এক্সোস্ফিয়ারে। আচ্ছা, এরপর আসবে আমাদের বায়ুর পরিচলন স্রোত। কি বায়ুর আগেও বহুবার পড়েছো, ভূগোল থেকে ভৌত বিজ্ঞান সবকিছুতেই পড়েছো পরিচলন স্রোত। পরিচলন স্রোতটা আসলে কি? দেখো এখানে সংজ্ঞা দেওয়া কি আছে, সূর্যের তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন কোন অঞ্চলের বায়ু উত্তপ্ত হলে তার আয়তনের কি হয়? প্রসারণ ঘটে, আয়তনের প্রসারণ ঘটে, যার জন্য কি হয়? ঘনত্ব কমে। ওই উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে ওঠে, ঘনত্ব কমলে কি হবে? হালকা হবে। আবার উত্তপ্ত হচ্ছে, গরম হয়ে উপরের দিকে উঠে যায়। গরম হয়ে উপরের দিকে ওঠে, তার কারণ কি? হালকা হয়। গরম হলে উপরে উঠতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে তো পৃথিবীর যে কোর আছে, পৃথিবীর যে কোর আছে, এটা পৃথিবী হলে বা সেন্টার যেটা মাঝখানটা আছে, ওখানে তো সব থেকে বেশি টেম্পারেচার 5-6 হাজার ডিগ্রি সেলসিয়াস। তাহলে তো সবার আগে তো এটাই চলে যেত। উত্তপ্ত হলেই যে যেতে হবে এমন না, উত্তপ্ত হলে হালকা হয়। যখন হালকা হবে তখন সেটা কি হবে? পৃথিবীর যে অভিকর্ষ বল আছে, অভিকর্ষ বলের থেকে দূরে সরে যাওয়া শুরু করবে। আচ্ছা, যার ফলে কি হয়? ওই অঞ্চলে বায়ুর চাপ কমে যায়। কি হয়? বায়ুর চাপ কমে যায়। সমুদ্রের মধ্যে দেখবে, সবসময় খবরের মধ্যে মাঝে মাঝে দেখবে যে এখানে বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে, যার জন্য ঝড় ধেরে আসছে, এরকম অনেক কিছু খবর পাওয়া যায়। তো উচ্চচাপ কখনো ওখানে তৈরি হবে না, নিম্নচাপ তৈরি হবে। কারণটা কি? ওখান থেকে জল উঠবে, ওখান থেকে বায়ু উঠবে, জলীয় বাষ্প হবে, বায়ু উপরে উঠা শুরু করবে। ওখানে জায়গাটা যে কি আছে, বায়ুর যে পরিমাণটা আছে কমা শুরু হবে, ঘনত্ব কমবে, উপরে উঠবে, যার জন্য ওখানে চাপের পরিমাণ কমতে থাকবে। বায়ু কম, চাপ কম, ওখানে নিম্নচাপের সৃষ্টি হবে। এরপরে ওই ঘন হওয়া বায়ুটা কি করবে? উপরে উঠবে, ঠান্ডা হবে। যত উপরে উঠবে, ট্রোপোস্ফিয়ারের উপরে উঠলে কি হয়? ঠান্ডা হয়। এবার ওই ঠান্ডা বায়ু, দেখো এবার ওই ঠান্ডা বায়ু, আরেকটা জিনিস আমরা কি শিখেছি? আরেকটা জিনিস কি শিখেছি মনে করো তো, যখন গ্যাসটা যখন বায়ু কি করে? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। এবার যে হালকা যে হলো, এখান থেকে গ্যাসগুলো উপরে উঠে গেল, ঠিক আছে?
ওইদিকে যে বেশি পরিমাণে উচ্চচাপের যে বায়ুটা আছে, বায়ুটা কোন দিকে আসবে? নিম্নচাপ এরিয়াতে আসবে, নিম্নচাপ এরিয়াতে আসবে। তো এখন কি হবে, এই যে ঠান্ডা হলো বায়ুটা গুড়ি গুড়ি জলকণায় পরিণত হলো বা ঠান্ডা হলো, ঠিক আছে। এবার ঠান্ডা বায়ুটা কি হবে, আচ্ছা ঠান্ডা বায়ু সম্পর্কে দেওয়া নেই, ঠান্ডা বায়ু সামনের দিকে আগাবে, এগোনোর পরে পাহাড়ে ধাক্কা লাগবে, শৈল বৃষ্টিপাত করবে। শুনেছো শৈল বৃষ্টিপাত? এমন না পাথর পড়তেছে ওটা শৈল বৃষ্টিপাত, এমনটা না, কিন্তু ধাক্কা লেগে যেটা উপরে উঠবে আর ওটা আরো হাইটে উঠে যাবে। ধরো এবার হালকা হয়েছে, হালকা হয়ে এবার পাহাড় আছে একটা, এখানে পাহাড় আছে, পাহাড়ের গায়ে ধাক্কা লেগে আরো উপরে উঠবে, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে। অনেকটা বেশি যখন উপরে উঠে যাবে বরফ হয়ে যাবে। কম যদি হাইটে যদি ওঠে তখন তো জলীয় বাষ্পই থাকলো, জল থাকলো, ঘন ঘন জমে জমে জল হলো, এরপরে জলই পড়ছে। কিন্তু আরো যদি উপরে উঠে যায় জল জমে বরফ হয়ে যাবে, বরফ হয়ে গিয়ে কি হবে, তখন যেটা পড়বে তখন আমাদের গায়ে বরফ পড়ে, যেটা বরফ, শক্ত বরফ, ঠিক আছে। স্নোফলের কথা বলছি না, বরফ পড়ে যায়, বৃষ্টি, শৈল বৃষ্টি যেটাকে বলে, ঠিক আছে। শৈল আর শৈলক্ষেপ দুটার মধ্যে ফারাক আছে। শৈলক্ষেপ মানে পাহাড়ে ধাক্কা লেগে যখন উপরে উঠে বৃষ্টি হবে সেটা শৈলক্ষেপ, যেটা শৈল বৃষ্টি মানে পাথর পড়ছে, সোজা কথা, ঠিক আছে। এবার দেখো এখানে হালকা বায়ু উপরে উঠলো, এখানে গিয়ে বৃষ্টিপাত করলো, আবার এখানকার ভারী বায়ুগুলো এদিকে আসলো, ভারী বায়ু হালকা বায়ু উপরে উঠছে ওইদিকে যাচ্ছে, বৃষ্টিপাত করছে। এখান থেকে যে ভারী বায়ুগুলো আছে হালকা বায়ু এখানে আসছে, এরকম হচ্ছে না অনেকটা? দেখো তো শীতল বায়ু এদিকে আসছে, সরি এখানে, আচ্ছা ঠিক আছে এখানে দেখো শীতল বায়ু এখানে আসছে, ভারী বায়ু, শীতল ভারী বায়ু এখানে আসলো, গরম হলো উপরে উঠলো, উপরে উঠে এদিকে গিয়ে এখানকার যে হালকা, যে এখানে যখন হালকা হবে তখন যে এখানে ফাঁকাটা তৈরি হবে, ফাঁকাটা তৈরি করে দূর করার জন্য বা এখানে কি চাপ কমে যাবে, উচ্চচাপের বায়ুটা আবার এখানে আসবে। এখানে নিম্নচাপ মানে পাশে উচ্চচাপ আছে, উচ্চচাপের বায়ুটা এখানে আসবে, উচ্চচাপের বায়ু এসে জায়গাটা পূরণ করার জন্য এই জায়গায় আসবে। এবার এখান থেকে গরম হয়ে আবার এদিকে যাবে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এই যে যাওয়াটা এটা একটা সার্কেলের তৈরি করলো না, এখান থেকে আসছে এখানে, এখান থেকে যাচ্ছে এখানে, আবার এখান থেকে আসছে যাচ্ছে, সার্কেলে তৈরি করলো। এটাকে বলা হয় পরিচলন স্রোত। প্রক্রিয়াটার নাম পরিচলন, যে বায়ুর যে স্রোতটা আছে গোটাটাকে কভার করে বলা হয় পরিচলন স্রোত, ঠিক আছে, পরিচলন স্রোত। আচ্ছা, যে সমুদ্র বায়ু, এটা ভূগোলে পড়েছো তোমরা হয়তো, সমুদ্র বায়ু, স্থলবায়ু, স্থানীয় বায়ু, এসব পড়েছো না, লু আধি, তো এগুলো আমার বিষয় না। তো এইসব হলো পরিচলন স্রোতের থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে বায়ু প্রবাহের সংজ্ঞা কি এখানে দেওয়া আছে, এই উষ্ণতার তারতম্যের জন্য যখন সংলগ্ন অঞ্চলে বায়ু প্রবাহের পার্থক্য হয়, বায়ু চাপের পার্থক্য হয়, তারপরে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে অনুভূমিকভাবে বায়ু ধাবমান হয়, যাওয়াটাকে বলা হয় ধাবমান, ঠিক আছে। ধাবিত হওয়া আসছে, ধাবমান ধাবিত হওয়ার থেকে আসছে, ধাবিত মানে তাড়া করা, আমরা বুঝবো যে যাওয়া, তখন তাকে বলা হয় বায়ু প্রবাহ, ঠিক আছে। এখানে কয়েকটা বাদ, অনেক কিছু বাদ গেছে এখানে, সংলগ্ন, এখানে বহু সংলগ্ন। ঝড়, কোনো কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো অঞ্চলের বায়ু অধিক উত্তপ্ত যদি হয়, খুবই টেম্পারেচার হাই হয়ে গেছে, ঝড়টা কখন হয়? বেশিরভাগ ঝড় কোথায় হয়? বৈশাখ মাসের দিকে হয়, জুন জুলাই এরকম টাইমে। কেন হয়? বেশি টেম্পারেচার পড়ছে, বেশি বায়ু উঠছে, এবার একটু জোরে আসছে বাতাসগুলো, ঠিক আছে, যার জন্য বায়ু হালকা হয়ে উপরে ওঠে, অধিক উত্তপ্ত হলে ওই অঞ্চলের বায়ু দ্রুত, এটা এক করবে, ঠিক আছে, বায়ু দ্রুত হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নচাপের সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। এরপরটা যেমন এখানে, আচ্ছা বলে দিচ্ছি, বায়ুর কি শুরু হয়? নিম্নচাপ সৃষ্টি হয়, এখান থেকে প্রচুর পরিমাণে বায়ু উঠে যাচ্ছে, এবার এখানে বায়ুর পরিমাণ কমে গেল, নিম্নচাপ সৃষ্টি হলো, এবার এখান থেকে যে বাতাসটা আসবে এটা স্পিডটা অনেক বেশি হবে, কারণ ঘরের চাল নিয়ে গেল, চলো, বুঝতে পারলে ব্যাপারটা? তো এটাকে বলা হয় কি? ঝড়। হচ্ছে কিসের কারণে? পরিচলন স্রোতের কারণে। বুঝতে পারছো ব্যাপারগুলো? তাহলে আমরা শিখলাম আজকে বায়ুমণ্ডলের স্তরগুলো, ঠিক আছে, বায়ুমণ্ডলের স্তরগুলো। প্রথমে কি আসে? ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো।
ট্রোপোস মানে চেঞ্জ হওয়া, যার জন্য কি চেঞ্জ হয়? আবহাওয়া। এই যে পরিচলন স্রোতটা আছে এটা কোথায় থাকবে বলতো? ট্রোপোস্ফিয়ারে। যা কিছু হওয়া সব ট্রোপোস্ফিয়ারে হবে। তো এই যে বদলাচ্ছে এটা ট্রোপোস্ফিয়ার। তারপরে কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। ওখানে সব শান্তভাবে থাকবে। ওজোন গ্যাসের একটা স্তর আছে যে এসে সূর্যকে রিফ্লেক্ট করছে। পরের দিকে আমরা এখানেই শিখবো ওজোন স্তর কি। হ্যাঁ, তারপরে স্ট্র্যাটোর পরে মেসো, মেসোর পরে থার্মো, থার্মোর পরে এক্সো, এক্সোর পরে ম্যাগনেটোস্ফিয়ার। তোমরা অনেক সময় বইয়ের মধ্যে পাবে ম্যাগনেটোস্ফিয়ার। এটা আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। ঠিক আছে, যেটা আমাদের সূর্যের যে সোলার ওয়াইন্ড, সোলার স্টর্ম, সোলার স্টর্ম তো সোলার পিঠে হয়, সূর্যের পিঠে হয়। তো সোলার ওয়াইন্ডটা যেটা আসে সূর্যের থেকে, যেটা আছে ওটার থেকে আমাদেরকে কি প্রোটেক্ট করে। ঠিক আছে, তারপরে আমরা শিখলাম হলো পরিচলন স্রোত কিভাবে হয় বুঝতে পারলে? টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার যখন বাড়ে তখন হালকা বায়ু, সমুদ্রের বেশিরভাগ জল সমুদ্রের 97% কোথায় আছে? সমুদ্রে। এবার সমুদ্রের জলটা হালকা হয়ে উপরে ওঠে। এবার ওই জায়গাটাকে কভার করার জন্য উচ্চচাপের বায়ু অঞ্চল থেকে, উচ্চচাপ থেকে যে অঞ্চলের বায়ুগুলো আছে সেগুলো এসে এই জায়গাটা দখল করে নেয়। আবার এটা গিয়ে বৃষ্টিপাত ঘটাবে ওই জায়গাটাতে। আসবে যাবে, আসবে যাবে, এই যাওয়া আসাটাই যাওয়ার আসাটাকে বলে পরিচলন। বায়ুর যে স্রোতটা হচ্ছে এটাকে বলা হয় পরিচলন স্রোত। এবার এর কারণে বায়ু প্রবাহ হয়, এর কারণে ঝড় বৃষ্টি হয়। আজকের ক্লাসে এইটুকু। ঠিক আছে, নেক্সট ক্লাস আছে তোমাদের ফ্রাইডে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না। তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা। পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।